How much is your turnover? 3 to 4 লাখ। তার কলিগদেরকে বলবে মেয়ে আইবিতে পারে, প্রাইভেট ডেন্টাল পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবো না। আমি অনেক বেশি ইন্টারনেট সার্চ করছি, ক্লোদিং বিজনেস, গুড বিজনেস, 2022 না 2025 আমি আমার বিজনেস অ্যাড্রেস করে আসছি। প্রপার শৈলী এই পেজে and last 3 years you have got already 57,000 like. সেল হতো না, আমার মানুষের কাছে কাছে গেছি। এটা কোনো কাপড় দিচ্ছে, এটা কোনো দিচ্ছে, এগুলো কোনো বিজনেস করে আপনারা তো ঠকবাজ। ও করে কেমনে এগুলো? মাই স্টুডিও এনভি আর্ট সেন্টার। আমি ব্যক্তিগতভাবে একজন পিয়ানিস্ট, আমার একটা ব্যান্ড আছে মরুভূমি। You are a Gen Z, right? স্বীকার করো। Yes, হ্যাঁ, স্বীকার করতে হবে। আমাকে দেখলে Gen Z মনে হয়, বাট আই এম নট Gen Z। ঠিক আছে, আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু জানতে পারি, কিভাবে, কোথা থেকে, তোমার গ্রামের বাড়ি কোথায়, পড়াশোনা কোথায়? আসলে আমি ঢাকায়, জন্ম আমার ঢাকার মেয়ে। দাদুর বাসা নরসিংদী, নানুর বাসা দিনাজপুর। খুবই একটা বড় এই মাথা তো ওই মাথা, বিকজ বাবা লাভ মা অলট, এর জন্য হচ্ছে এখান থেকে এখানে। তো বেশি আমার লেখাপড়া স্টার্টিং ঢাকা থেকে, মানে ছোট থেকে বড় হয়েছি ঢাকায়। আমার স্কুল ছিল ফার্স্টে ক্যান পাবলিক, ঢাকা ক্যান গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এরপর মাইলস্টোনে শিফট করি। এরপর হচ্ছে আমি আইইউবিতে আছি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি নিয়ে পড়ছি। ওয়াও, ভেরি টাফ সাবজেক্ট। হ্যাঁ, এখানে আমার ইচ্ছা ছিল আমি ডেন্টিস্ট হব, মানে ওই সবার মতন লেখাপড়া, কম্পিটিশন, কিন্তু এই রেসে হেরে যাই সামহাউ 2-1 পয়েন্টের কারণে। সো বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাসায় যে ডক্টর হচ্ছে না, ডেন্টিস্ট হতে পারতেছে না। বাবা মার খুবই অ্যাডমিশন পিরিয়ড, সবাই জানে এখন চলবে যে দেখবেন যে কম্পিটিশন করতে গিয়ে কেউ সুসাইড করতেছে, কেউ লাইফলেস ফিল করতেছে, কেউ ভাবতেছে লাইফ এখানে এন্ড, আর সামনে কিছু করা যাবে না। আমি ওয়ান অফ দ্যাম। বাট আমি কখনো মানে কুইট করার ট্রাই করিনি, টু বি অনেস্ট। আমরা জেনজিরা মোস্টলি রিলেট করতে পারবো যে আমরা কুইট করি না। অ্যাডমিশন পিরিয়ডস গেল, তখন আমি আরো মেন্টালি ব্রেকডাউন হয়ে যাই, আচ্ছা আমার হচ্ছেই না। বাসায় এরকম প্রেশার দেওয়া স্টার্ট করে যে কেন পারো না, তোমার দ্বারা হয় না কেন, সবাই পারে তুমি কেন পারো না, এটা ওটা। দেন আমি আইইউবিতে এক্সাম দিতে দিবে না আমার প্যারেন্টস। প্রাইভেট ইউনিভার্সিটি পড়াবে না, প্রাইভেট ডেন্টাল পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবো না। আমার মা খুবই প্যাশনেট টিচার, সে এমএড করছে, বিএড করছে, এত বছর পরে 3টা বাচ্চা হওয়ার পরেও সে তার লেখাপড়া কন্টিনিউ করছে। সো সে একটা খুবই ওয়েল এডুকেটেড, মানে ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তার কলিগদেরকে বলবে মেয়ে আইইউবিতে পারে, তার প্রথম কথা। আমি বলবো আমি আইইউবিতে পারে, পরে আমি বলে আইইউবি কি খারাপ নাকি, ইউনিভার্সিটি তো। সো আইইউবিতে 2টা অপশন দেয়, 2টা মেজর চুজ করতে দেয়। তো আমি ভাবছি ঠিক আছে, যেহেতু আমি মেডিকেল পড়তেছি না বা ডেন্টাল পড়তেছি না, তাহলে আমি ইকোনমিক্স পড়বো। আমি ইকোনমিক্সই করবো, ইকোনমিক্সের এই আছে সে আছে। আগে বুঝতাম না, যে যা বলতো তাই নিয়ে নিতাম, আচ্ছা ঠিক আছে ইকোনমিক্স। আর দেখছি ইকোনমিক্স খুবই ভালো, যদি একবার আপনি ভালো করে পড়তে পারেন দেন ইকোনমিক্সে শাইন করা খুবই ইজি। কিন্তু রুট ম্যাপটা খুবই টাফ, ইকোনমিক্স পড়া খুবই টাফ। তো আমি ভাবছি ইকোনমিক্স পড়বো, আমি এক্সাম দিচ্ছি, কিন্তু ইকোনমিক্সের সাথে আমাকে আরেকটা মেজর চুজ করতে হইতো আইইউবিতে। সো বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি খুবই ফ্যান্সি লাগছে আমার কাছে নামটা। ঠিক আছে, আমি তো নিবই ইকোনমিক্স। I still don't have any idea what these subjects are. Tell me about it. I want to know more. বলতেছি, তো আমি যখন এক্সাম দিছি, তো ইকোনমিক্সও এক্সাম দিছি, আবার হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য আলাদা করে বায়োলজিরও এক্সাম দেওয়া লাগছে, আমি দিছি। মানুষ যে ভাবে প্রাইভেটে গেলেই ভর্তি হয়ে যাওয়া যায়, এটা খুবই একটা বড় মিথ্যা কথা। আপনাকে এক্সাম দিতে হবে, আপনাকে ভাইবা ফেস করতে হবে, দেন আপনি গিয়ে চান্স পাবেন, ঠিক আছে? তো যখন আমি বাসায় বলছি আব্বু আমার ইকোনমিক্স আসছে, আব্বু বলছে যাও বঙ্গমাতাতে পড়ো, আমি তোমাকে পড়াবো না। চিন্তা করে, বঙ্গমাতা কলেজে পড়ো, আমি তোমাকে পড়াবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি আসছে, অ্যান্ড আই গট মেরিট লিস্ট নেম, আমার স্কলারশিপও আসছে। তো আমি আব্বুকে বলছি ভর্তি হইতে তো এত লাগে, তোমার মাত্র একদম কম, খুবই লেস লাগতেছে, অ্যারাউন্ড 7K মেবি, ভর্তি হইতে লাগে অনেক টাকা। ভর্তি হইলাম, তো তখন আমার একটা মাথায় টেনশন ছিল যে আমি তো নিজের ইতে ভর্তি হয়েছি, বলছি যে আমারটা আমি ম্যানেজ করবো। ভাইয়া এডুকেশন ফি অনেক বেশি, আমাদের পার ক্রেডিট
অ্যামাউন্ট হিসাব করতে হয়। সো আপনি যদি 12 ক্রেডিট নেন বা মোর দেন 12 নেন, আপনার লাখ ছাড়াই যাবে। রাইট। সো ওটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ফেস ছিল। আমি তো খুব বড় গলায় বললাম যে হ্যাঁ আমারটা আমি করে নেবো বাবা, এই সেই। এখন আমি কেমনে কি করবো? বাবা বলছে আমি তোমাকে 1 বছর সাপোর্ট দিব, এরপর আমি তোমাকে সাপোর্ট দিব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সো ওই যে ভার্সিটি যাওয়ার ফেসগুলা, দিনগুলা, আমি আব্বুর থেকে 100 টাকা চাইতে গেলো, বাবা আমাকে বকা দিত, এত টাকা লাগে কেন, আমাদের সময় এত লাগতো না, তোমাদের সময় এত লাগে, এটা ওটা। বাবা মা বকাগুলো সত্যি কাজে, কারেক্ট। তাদের প্রত্যেকটা ড্যামেজ ওয়ার্ড অনেক কাজে। আমি আমার প্যারেন্টসের ক্ষেত্রে বলতেছি, মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমি ঘর বাড়ি ছেড়ে চলে যাব, আমি পারবো না এখানে থাকতে। অনেক, এটা মোস্টলি আমরা সব জেনজিরা এটা ফিল করি যে প্যারেন্টস খুবই প্রেশার দিচ্ছে, খুবই জ্বালাচ্ছে, খুবই আই থিংক অলমোস্ট অল জেনারেশন ফেস দ্য সেম। একটা সার্টেন এজের পর সবাই এটা ফেস করে, যার পারতেছি না নিতে, করতেছি না নিতে। তখন গিয়ে আমি চিন্তা করছি যে এখন থেকে আমার কাজ করা লাগবে, আমার কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগবে। ভাই আল্লাহর অশেষ রহমতে আমাদের সব আছে, আমি চাইলে আরামসে পড়ে বসে খেয়েও পার করে দিতে পারতাম। বাট ওই যে প্যারেন্টস, আমার দাদি থেকেই প্রথাটা স্টার্ট হয়েছে। আমার ফুপিদেরকে আমার দাদি, তুই ফেল করছিস, তুই ফেল কর, তুই তাদের লেখাপড়া করতে হবে। ওই জেনারেশনে সে আমার 3 ফুপি, আমার মানে ফুপি বাবা চাচা সবাইকে পড়ে। দাদি ওয়াজ লাইক খুবই প্যাশনেট আমার বাচ্চারা পড়বে। তো ওইখান থেকে যখন বাবাকে বলছি যে বাবা আমি তো হচ্ছে ভর্তি হয়েছি, এই সেই, বাবা বলছে না তোমারটা তোমার করা লাগবে। এখন একটা ইউনিভার্সিটিতে যাইতে গেলে ভাড়ার পাশাপাশি আপনার ফ্রেন্ডদের সাথে বসে একটু আড্ডা দেওয়া, খাওয়া, সবকিছুর টাকা লাগে। তখন আপনি করবেন কি? এখন আমি হচ্ছে খুবই চিন্তা করছি কি করবো, আমার তো কোনো কিছু কোয়ালিটি নাই। আমি গার্ল গাইডস ধরেন একটা সেশন নিলাম, আমি পার সেশন বেস টাকা পাচ্ছি, ওটাতে কি বা হবে? আমার একটা পার্মানেন্ট সলিউশন লাগবে। সবাই লেখাপড়া ফোকাস করো, লেখাপড়া ফোকাস করা ইম্পর্টেন্ট, বাট লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু তো ফোকাস করা ইম্পর্টেন্ট। এখন জেনারেশনটা এরকম যে আপনি জাস্ট একটা ভালো সিজনে চলে গেলেন আর আপনার নলেজ জিরো, আপনাকে এমনি সরাই দিবে। পিছে কে আছে সিজি মোটামুটি এত ভালো না, বাট তার নলেজ হাই, তুমি আসো, তোমাকে আমি হাই পেইড জব দিতেছি, হাইলি করতেছি, প্রেস করতেছি। তো কাজের ক্ষেত্রে না ভাই লজ্জা পাওয়া যাবে না। আমার এন্টায়ার দিস ইউনিভার্সিটি সেশন আমি এতটুকু বুঝছি, কাজের ক্ষেত্রে লজ্জা দেওয়া যাবে না। করেন ছোট কাজ, আপনি অমুক বাসার মেয়ে এই কাজ করতেছেন, এই কথাগুলো ইগনোর করতে হবে। কারণ যদি ওই কথা ধরে বসে থাকেন, না আপনি আগাইতে পারবেন না কাউকে আগাইতে দিতে পারবেন। ঠিক আছে, যখন আমার কাজিন আছে, আমার 2টা কাজিন আমার লাইফ মানে চেঞ্জের পার্সন। ঠিক আছে, আমার কাজিন খুবই সাপোর্ট করে মেন্টালি। আমি খুবই কাজিনস ওরিয়েন্টেড পার্সন ছিলাম, আমি ফ্রেন্ড ওরিয়েন্টেড পার্সন ছিলাম না, এটা সত্যি কথা। আমার কাজিন আমাকে একটা জবে ঢুকায়, যে হচ্ছে একটা ক্লোদিং বিজনেস, যে হচ্ছে সে হচ্ছে করতে পারবে না, মানে আপু হচ্ছে সে খুবই পটেনশিয়াল, যে আপুর সাথে আমি ফার্স্টে কাজ করতেছিলাম, সে খুবই পটেনশিয়াল, সে করবে, কিন্তু সে জানে না যে কিভাবে করবে। আর আমি জানতাম যে কিভাবে করতে হবে। তখন আমরা, হাউ ডিড ইউ নো দ্যাট? আমি অনেক বেশি ইন্টারনেট সার্চ করতাম। ওকে। করোনা টাইমে বসে অনেক ইন্টারনেট দেখছি। ইট ওয়াজ ইন ইওর ফার্স্ট ইয়ার, রাইট? সেকেন্ড ইয়ার। ওকে। তো আমি হচ্ছে সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেছে, এখন আমি থার্ড ইয়ারে উঠবো নেক্সট সেমিস্টারে। তো আমি দেখছি যে না, ক্লোদিং বিজনেস গুড বিজনেস, অ্যান্ড করোনা কালে একটা অনলাইন মার্কেট ভালোই ধরছে, সবাই অনলাইন অর্ডার করছে, সো ওয়াই নট। তো আমি আপুকে বলছি, আপু একদম জিরো থেকে স্টার্ট করছি, আমার নলেজ আবছা নলেজ, আমি কিন্তু একদম পিওর নলেজ না। অ্যান্ড আপু আমাকে অনেক ট্রাস্ট করেছে যে ঠিক আছে আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমার উপর বেস করে সবকিছু করবো। ভাইয়া 2022 নাও 2025 আই এম ওয়্যারিং মাই বিজনেস ক্লোথস, আমি আমার বিজনেসের ড্রেস পরে আছি। আমি এখন মানে আলহামদুলিল্লাহ আমি ওখানে বিজনেস পার্টনার, আমার নিজের বিজনেস হয়ে গেছে এটা। আপু আমাকে, আমি আমার বিপদে দেখছি এই আপু সব থেকে আমার হেল্প করছে। আমি অ্যাকচুয়ালি মানে এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর মি টু লার্ন। আই ওয়াজ রিসার্চিং অ্যাবাউট ইউর বিজনেস। সো তুমি এটাতে জয়েন করেছো কতদিন আগে? 2022 নভেম্বর 2 আমার এখনো মনে আছে, আমার ফার্স্ট জব। 22 পেজটা আমি দেখলাম যে 2023 তে ওপেন করা, প্রভার শৈলী তোমাদের পেজের নাম, প্রভার শৈলী এই পেজের। অ্যান্ড লাস্ট 3 ইয়ার্সে you have got already 57,000 like in Facebook. Exactly. Which is impressive, and I am very much curious. তুমি অলরেডি আমার পরের পয়েন্টগুলোর দু একটা অ্যান্সার দিয়ে দিয়েছো যে বিজনেস স্টার্টআপ জার্নিটা কি ছিল, বিহাইন্ড দ্য স্টোরি কি ছিল, বাট আই এম ভেরি মাচ কিউরিয়াস টু নো যে হাউ মাচ ইজ ইয়োর টার্নওভার, ইয়ারলি টার্নওভার রাইট নাও?
ইটস সিক্রেট। Okay, but আমি give me an বলতে- idea যে it's হ্যাঁ, বিজনেসে তো আপনিও জানেন যে সবসময় সেম অ্যামাউন্ট থাকে না। আপনি হচ্ছে এক মাস খুবই আপ গেছে, নেক্সট মান্থ আপনার খুবই ডাউন গেছে, ইটস ভেরি নর্মাল। কিন্তু ধৈর্য ধরাটা মেইন। আগে আমি যখন স্টার্ট করি একদম জিরো টু স্টার্টিং, তখন জাস্ট আমরা অনেক অনেক কিনে আনছি, দেখাইছি, ছবি তুলছি, করছি, সেল হইতো না। আমরা মানুষের কাছে কাছে গেছি, এই যে মানুষের কাছে কাছে গেছি। মানুষ বলে না যে আমি এত কিছু করতে পারবো না, বিজনেস করতে হবে তোমাকে একেবারে ভিখারি হইতে হবে, ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে এটা হবে। হয়। আমিও বুঝতে পারছি যে সাপোজ কোনো একটা মাসে এমনও হয়েছে 2-4-5 হাজার টাকাই মাত্র সেলস হয়েছে Exactly. মিনিমাম, বাট টিল টুডে একটা মান্থে হাইয়েস্ট এভার সেল, হাউ মাচ ইউ হ্যাভ? Around 3 to 4 lakh মাশাআল্লাহ। এত দিনে। You are still student, but you have already launched a startup business which is running well. Now, I think you should be planning about scaling it up. Because I can see that last 3 years তোমাদের জার্নির পর থেকে যেভাবে তোমার গ্রোথটা মানে আপওয়ার্ড হচ্ছে, ডেফিনেটলি ইটস এ স্কেলেবল বিজনেস। Exactly. সো স্কেল করার তোমার ডেফিনেটলি প্ল্যান আছে, অ্যান্ড দ্য টার্ন ওভার আইডিয়া যেটুকু আমি বুঝতে পারলাম, তাতে আমার ধারণা ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি রিটেল শপ, ইউ আর অনলাইন স্টিল নাও। Yep. আপুর কথা ছিল যে আপু ঘরে বসে কিছু করতে চায়। অনেক মেয়ে আছে যে বের হতে পারে না, স্বাভাবিক, বাচ্চা আছে, সংসার আছে, সব সামলাইতে হবে, রাইট? তো আমি আপুকে বলছি তুমি সামলাও এখানে, আমি আসি। অ্যান্ড আপু অনেক প্যাশনেট অ্যাবাউট দিস। আমি আপুকে যখন বলছি আপু আমার এটা লাগবে, আপু তখনই হ্যাঁ ঠিক আছে। ধৈর্য ধরাটা মেন ভাইয়া, ট্রাস্ট মি। খুবই ব্যাড মোমেন্টও গেছে যে 6 Yes. মান্থ আমাদের সেলই হয়নি, হ্যাপেন্স। সেলই হয় নাই, কিচ্ছু হয় নাই। মানুষ একটা ড্রেস সেল করলে তো অনেক কমপ্লেন আসতো, এর হইতো সেই হইতো। সেই বিজনেস যখন স্টার্ট করি, আমাদের মার্কেটিং এর জিনিস কিনছি, ধরেন 1-1.5 লাখ টাকার ড্রেস কিনছি, আর বাকিটা তো আমরা করতেছি। 6 মাস বসেছিলাম, সেল হয় না। পরে চ্যানেল বের করছি, মানে খুঁজছি কিভাবে বিজনেস বেটার করা যায়। বুস্টিং করতে গিয়ে অনেক ধরা খাইছি, সত্যি কথা। আচ্ছা। কোনো কাজে দেয় না, লাভ হয় না। এই কমপ্লেইনটা আমি অনেক এন্টারপ্রেনারের কাছ থেকে হ্যাঁ। শুনি, বিশেষ করে যারা ক্লোদিং এ স্টার্টআপে কাজ করে। সো হাউ ইউ সলভড ইট? লাইক এটা কিন্তু একটা আপনাকে ইমপ্রেসিভ। রিসার্চ করতে হবে অনেক। আপনি ঠকেন, আপনার মাইন্ডসেট থাকবে যে ঠিক আছে আমি 10,000 টাকা মার্কেটিং এ লাগাচ্ছি, আমি 10,000 টাকাই ঠকবো। কিন্তু আপনি ঠকতে ঠকতে দেখবেন যে আপনি মেন জায়গায় পৌঁছায় গেছেন, পেয়ে গেছেন। আমি হচ্ছে যখন দেখছি যে নিজে মানে বুস্ট করতে করতে দেখা গেছে যে হয় না, তখন আমি ইউটিউবে গেলাম, সার্চ করলাম হাউ টু বুস্ট ইউর পেজ, কিভাবে করতে হবে না করতে হবে, A to Z সার্চ করলাম। ভাই নিজের জিনিসের মায়া নিজের কাছে, রাইট। অন্যের কাছে দিয়ে আপনি জীবনও মায়া করতে পারবেন না, মানে ভ্যালু পাবেন না। তখন গিয়ে আমি নিজে বুস্ট করা স্টার্ট করেছি। আমি কিন্তু বুস্ট করতে জানতাম না, আমি কম্পিউটারে এত ভালো করতে পারতাম না, বাট দেখেন আমি করে ফেলছি। সেম, আমারও সেম সমস্যা। আমি পারি না, বাট আই থিংক আই নিড টু। আমি যাই করতাম আমি গুগল করতাম। আমার ছোট বোন হচ্ছে কম্পিউটারে বেস্ট, আমিও কাজ করতাম। হ্যাঁ। আমি ইউটিউবে গেছি, হাউ টু বুস্ট দেখছি, নিজে ট্রাই করছি, কার্ড অ্যাটাচ করছি, বুস্ট করা স্টার্ট করছি। আমার বুস্ট করছি, যখন আমি নিজে বুস্ট করছি তখন আমি মনে আছে আমি রমজানে সেল দিছি, তখন 1.5 লাখ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে গেছে, আল্লাহ 1.5 লাখ হয়ে গেছে। এরপরে হচ্ছে বুস্ট দিয়ে কাজ হচ্ছে না, মোর করা লাগবে। টু বি অনেস্ট বুস্টে তেমন কাজ হয় না। আচ্ছা। বুস্টে যে সেটা মানে উইকলি কাজ হয়, এরপরে কাজ হয় না আপনার বুস্টে। বিকজ আপনাকে যদি নিউ কাস্টমার গেইন করতে হয়, নিউ করতে হয়, তখন আপনাকে ক্যাম্পেইনে শিফট করতে হবে, ওকে। একটা প্রপার প্ল্যানে শিফট করতে হবে। তো তখন আমরা হচ্ছে অনেক জায়গা খুঁজছি, অনেকে বলছে পেজ অপটিমাইজ করতে হবে, পেজ অপটিমাইজ করতে হবে, আপনার পেজে এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা 10,000 টাকা দিলাম অপটিমাইজের জন্য। সে কি করলো, সে হচ্ছে কিছু একটা করছে, প্রথম একটা পোস্ট করলাম, আচ্ছা 1,500 ভিউ হয়ে গেছে, আর পেজ ঠিক হয়ে গেছে। পরের উইকে পেজ নষ্ট, মানে ভিউ বেশি না, 150, 100, 300 নর্মালি ভিউ হয় এরকম। তো তখন গেলাম, এরকম ফেস করলাম, টাকাও গেছে, সময়ও গেছে, জিনিসও গেছে। এরপরে হান্ট করতে 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 তখন একটা কোম্পানির সাথে আমরা অ্যাড করলাম, অ্যান্ড সামহাউ কোম্পানিটা আমারই ইউনিভার্সিটি সিনিয়রের কোম্পানি বের হয়ে গেছে। সো যে ইউনিভার্সিটি সিনিয়র জুনিয়র থাকলে একটা আপনত্বের কাজ করে।
তার কোম্পানিতে আমি পেজটা হ্যান্ড ওভার করলাম, সে আমাকে ডেইলি আইডিয়াস দিল, কন্টেন্ট ক্রিয়েট দিল। ভাই আপনি জানেন আমরা দুইটা বড় বড় ব্যাগ নিয়ে বিভিন্ন রিসর্টে যাইতাম, আচ্ছা ঢুকতাম, ঢুকে ওখানে লাইট ক্যামেরা সবকিছু নিয়ে ড্রেস ভিডিও বানাই। আমার পেজে দেখবেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাইছি। হ্যাঁ হ্যাঁ ইউ ডু দ্য হ্যাঁ এটা আমরা স্টার্ট করেছি, এখন আমাদেরকে দেখে দেখে অনেকেই স্টার্ট করেছে। হইতে পারে আমি ভুল না, হইতে পারি, বাট আমি দেখছি কেউ বাইরে গিয়ে করে নাই। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট মাথা চেঞ্জ, বাইরে গিয়ে করুন। কোন একটা সুন্দর পরিবেশ যখন আপনি আপনার ড্রেস দেখাবেন তো মানুষ তো এখানেই ঘুরতে যাবে, আল্লাহ এই জায়গায় ড্রেস সুন্দর না, আমিও লাগছে। কখনো এই মানে কনসেপ্টটার সাথে পরিচিত ছিলাম না, সো ইটস এ ইউনিক আইডিয়া আই থিংক। হ্যাঁ আমি দেখছি যে আমি ড্রেস পরি কখন বাইরে গিয়ে ছবি তুলবো, আমি আমার প্রোফাইল পিকচার দিব বা আমি আমার ফেসবুকে আপলোড করবো। সো যদি আপনার ড্রেসটাই সুন্দর না হয় আর প্লেসের সাথে নাই মানায়, আপনি কিভাবে করবেন? সো আমরা প্লেস চুজ করতাম। ভাইয়া এত কড়া কড়া রোদে গিয়ে ভিডিও বানাইছি, আপনার আইডিয়া নেই। মানুষ তারাও দিবে আমাদের এই অবস্থা, কত কিছু করে যে প্লেস ম্যানেজ করছি। গেছি দুইটা বড় বড় ব্যাগ, আপু আমি ভাইয়া সবাই মিলে আমরা জাম্প করেছি যে না আমরা সবাই মিলে বিজনেস দাঁড় করাবো। হাউ অফটেন ইউ ডিড দ্যাট কন্টেন্ট ক্রিয়েশনটা? তুমি এখনো চলতেছে। মানে হাউ অফটেন, লাইক রেগুলার কিরকম? আচ্ছা আমি বলি, মান্থলি 2-3টা জায়গায় যাওয়ার ট্রাই করতাম। ওকে। আমরা এভাবে স্টার্ট করছি হচ্ছে আমরা খুবই সুন্দর একটা নাইস জঙ্গল প্লেসে। আমরা আশেপাশে প্লেস দেখতাম না, মানুষ হাসতো, মানুষ যাই বলতো ড্যাম কেয়ার, কাজ করতে হবে। প্লেসে গেছি, ড্রেস নিছি, ভিডিও বানানো স্টার্ট করেছি। আমি লাইভ করা বন্ধ করে দিছি, লাইভ করবো না, আমি ভিডিও বানাবো। বিকজ ভিডিওতে সব বলে দিলে আমার ড্রেস এমনি চলে যাবে। গেছি ঝোপঝাড় দেখছি, আচ্ছা এখানে এই দুইটা ড্রেস সুন্দর লাগতেছে, আচ্ছা তুললাম। রমনা, সিলেট, চট্টগ্রাম, কোন কোন জায়গা বাদ নাই যে যায়নি, সব গেছি। মানে ভেকেশন হয়ে গেছে কিন্তু কাজ করতে গেছি, কাজের মাঝখানে ভেকেশন ডান। ভিডিও ছাড়ার সাথে সাথে আমার এখনো মনে হচ্ছে রমজান মাসে তো মানুষ কিনে। ঈদের পরে কে কিনে বলেন? ঈদের পরে যে স্টক গুলো আমার যায়নি, আমি জাস্ট ওইটা মনে হচ্ছে সিলেটে গেছি টি গার্ডেনে, রেজর্টে একদিন ছিলাম, ওই একদিন পুরো দিন ভিডিও বানাইছি। পরের দিন ভোর 5টায় ঘুম থেকে উঠছি, একটা লং জার্নি করে গেছি, রাতের গিয়েও সাথে সাথে ভিডিও বানাই স্টার্ট। তারপর রাতের বেলা ঘোরাফেরা করে এভাবে আমরা সবাই গাড়িতে এমনি ঝিমাতে যাচ্ছি, ঘুমাইতে যাচ্ছি যে না পরের দিনও কাজ করতে হবে। পরের দিন হচ্ছে সকাল ভোরবেলা 5টায় উঠছি, উঠে রেডি সেডি হয়ে ভিডিও বানানো স্টার্ট। 12টা পর্যন্ত টানা ভিডিও বানাইছি। একবার ক্যামেরা নিয়ে এই প্লেস যাচ্ছি, ক্যামেরা নিয়ে ওই প্লেস যাচ্ছি, এই কাপড় তুলতেছি, ওই কাপড় তুলতেছি, ভিডিও বানানো ডান। ছাড়া মাত্রই আমার ড্রেস শেষ। তোমরা কি এরপরে ভিডিওটা কি ডেইলি আপলোড করতে? তোমাদের Daily upload। কন্টেন্ট আপলোডের প্ল্যানটা কি ছিল? মানে আমাদের ডেইলি অর একটা করে ডেইলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল? না, ডেইলি একটা ছাড়া ছিল ফার্স্ট ডে থেকে, এরপরে ডেইলি 2টা করছি আমরা। আর যেগুলো আমাদের যায় না সেগুলো হচ্ছে আমরা আবারও দেখাই। আন্ডারস্টুড। অডিয়েন্স মাথায় রাখতাম যে আমার আজ কাস্টমার আমাকে এই ড্রেসগুলো এই কালারগুলো চাহিদা বেশি, তো আমি ওটা আনার ট্রাই করতাম, ওটা করার ট্রাই করতাম। ইভেন আমার মনে আছে আমি ধরেন ভ্যাকেশনে গেছি, আমি ওয়েস্টার্ন পরছি, আমি ড্রেস দেখাচ্ছি আমার পেজের ড্রেস, রাইট? আমি এটা বিলিভ করি ভাইয়া, আমার ড্রেস সেল করছে মানে আমাকেই পড়তে হবে তা তো না, তাই না? আমাকে কেউ গিফট করতে পারে কোনো পেজের ড্রেস, আমি ওই ড্রেস পরেও দেখাতে পারি, আমার সাথে সাথে তার বিজনেস হয়ে যাচ্ছে, তো খারাপ কি? আমরা সবাই একই রুটে আছি, কেউ করে কম্পিটিশন না। ধরেন আমার বুটিক্সের ভালো লাগে আমি বুটিক্স কিনি, আমার পাকিস্তানি ভালো লাগলে আমি পাকিস্তানি কিনি, আমার যেটা ভালো লাগে আমি সেটা কিনি, সেটা আপ টু ইউ। এর মানে এই না যে আমি তাকে মানে ছোট করবো বা তাকে বড় করবো বা তাকে কিছু। তো অনেক কথা। ওয়েস্টার্ন পড়ছি বলে একটা খুবই শালীন মহিলা, খুবই ধার্মিক উনি ছিলেন, খুবই তার ইসে দেখছে যে কোরআন ভার্স সবকিছু আছে। এই কোরআন ভার্স সব থাকা পরও একটা মহিলা আপনি আরেকটা মহিলাকে খুবই উইয়ার্ডলি বাজলি ড্রেস নিয়ে কমেন্ট করতেছেন, যেটা আমি বলতে পারবো না এরকম কমেন্ট। আপনি ধার্মিক বলছে ওয়েস্টার্ন পরে হিজাব পড়ছো, এটা মানে কি? মানে কি মানে কি মানে মানে আমি যাই পড়ি, আপনি আমার ড্রেস নেন, আপনি আমার ড্রেস দেখেন, আপনি আমাকে দেখতেছেন কেন? এইগুলা কনসিকুয়েন্সেস পার করতে হয়েছে আমাকে, এগুলো জিনিস পার করতে হয়েছে। এরপরে হচ্ছে আমরা ধরেন সিলেটে গেছি, সিলেটে যাওয়ার আগে আমরা রিসার্চ করছি সিলেটে কি কি ফেমাস আছে। মণিপুরি পল্লী, আচ্ছা, মণিপুরি শাড়ির ডিমান্ড ভালো। ভাইয়া আমরা একদম মণিপুরীদের এখানে গেছি, ওদের সাথে কথা বলছি। ওদের জানেন 1000 টাকা থেকে শুরু করে 6-7 হাজার টাকা পর্যন্ত শাড়ি বানায় ওরা। কোথায় এই প্লেসটা? সিলেটে। আমি সিলেটে গিয়েছি, মাজার আর চা বাগান ছাড়া কিছু দেখিনি, এই জন্য জিজ্ঞেস করলাম ওইখান থেকে অনেক দূরে না, রিমোট এরিয়া? সিলেটে মণিপুরি পল্লী নামে একটা জায়গা আছে, শ্রীমঙ্গলের ওইখানে। শহরের
হ্যাঁ শ্রীমঙ্গলের ওখানে। ওকে। ওখানে যেখানে সবাই যে 7 রঙের চা খেতে যায়, ওইটা থেকে একটু ভেতরে, মানে খুব একটু ট্রেকিং করে টোরে আপনাকে উপরে উঠা লাগবে। তো ওইখানে যাই, মণিপুরীদের সাথে কথা বলি, ওদের মানে ওরা না খুবই অমায়িক, খুবই ভালো, সত্যি কথা। তো ওদের সাথে আমরা ডিল করি, আর ওরা আমাদেরকে দেখায় দেয় যে কোনটা রিয়েল কোনটা ফেক। পরে আমরা ওদের থেকে মণিপুরি শাড়ি নেওয়া শুরু করি। কিভাবে রিয়েল আর ফেকটা? আচ্ছা, রিয়েল যেটা সেটা হচ্ছে আপনার একটা মানে প্যাটার্ন থাকে ওদের শাড়ির, বক্স বক্স, যেটার বক্স খুবই বড় ওটা রিয়েল না। আচ্ছা। যেটার বক্স একদম সাপ্রেস করা, ছোট, একদম মিহি মিহি করে কাজ, ওটা হচ্ছে রিয়েল শাড়ি। তো মণিপুরি শাড়ি আমরা আনা শুরু করলাম, আলহামদুলিল্লাহ ধুমায় ধুমায় শাড়ি চলে গেল। বিকজ আমরা মানুষের ডিমান্ড দেখি। বিজনেস করা মানে আমি যা সেল করবো তাই তা না, বিজনেস করা মানে আমার অডিয়েন্সের ডিমান্ড, সে ডিমান্ডটা আমি নিচ্ছি। আচ্ছা আল্লাহ, আমি প্রথমে বলছি যে আমরা প্রথমে 10 শাড়ি নিয়ে যাই, যদি সেল হয় তাহলে আমরা আরোই করবো। ভাই আলহামদুলিল্লাহ আমরা ডেইলি শাড়ি আনি, চায় আর আনি এরকম শাড়ি আনতেছি। এরপরে মণিপুরি থেকে আনলাম, অনেকের কোয়েশ্চেন থাকে যে আল্লাহ অন্য পেজে দাম বেশি, আপনার দাম কম, আপনার পেজে এত দাম কেন? এখন দাম তো আমরা সেট করি সব মিলায়, তাই না? এখন আপনি রিয়েল জিনিস কিনবেন, আর আমাদের মোস্টলি টাকা ওই মণিপুরীদেরকে আমরা দিই, আমরা লাভ রাখি না। আচ্ছা ইটস ফাইন, বিকজ আমাদের জন্য ওই ওরা এত সুন্দর কাজ করে কিন্তু থাকে খুবই ছোট ছোট জায়গায়। তো আমাদের যদি অ্যামাউন্ট তাদের হেল্প করে, আমাদের মেইন মোটো আমরা মেয়েদেরকে হেল্প করবো, আমরা মেয়েদেরকে আগে বাড়াবো, আমরা বিজনেস আইডিয়াস দিব, আমরা গ্রো করতেছি, আমরা বাকিদেরও গ্রো করাবো। যখন ভাই আপনার নিয়ত ভালো থাকবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এটা সত্যি, সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল। এক্স্যাক্টলি, আমাদের নিয়ত ভালো ছিল, আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করছে। ভাই আমার বিপদ থেকে বাঁচাইছে, কি বলবো। তো দাম নিয়ে কাড়াকাড়ি মারামারি সব শেষ হইলো, ওটাও আমরা হ্যান্ডেল করলাম। এমনও কিছু কাস্টমার আছে ফোন দিয়ে তো খুবই বাজে বকাবকি, এটা কোনো কাপড় দিচ্ছেন, এটা কোনো দিচ্ছেন, এগুলো কোনো বিজনেস করেন, আপনারা তো ঠকবাজ। আচ্ছা সরি আন্টি, ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে আপনি রিটার্ন করে দেন, কোনো মানে নেই, রিটার্নও করে না। কিন্তু ওই যে একটা পিনিক আছে যে না ফোন দিয়ে বকা দিলেই একটা ই হবে। তো আমরা হইতেছি গন্ডারের চামড়া, বিজনেস করতে হলে গন্ডারের চামড়া হওয়া লাগবে, যা বল গায়ে লাগানো যাবে না। ওটা করতে করতে জেনজি হিসেবে তোমাদের তো এটা একটু বেশি আসলে অভ্যাস আছে। এটা না ভালো অভ্যাস, রাইট। যদি লাইফে উঠতে চান তাহলে গায়ের চামড়া গন্ডারের চামড়া করতে হবে, আর কিছু করার নেই। কারেক্ট। এখন আপনি হইতে চান আম্বানি কিন্তু মানবেন না ছোট জিনিসও, তাহলে তো হবে না। সো আফটার দ্যাট হোয়াট ইজ ইউর প্ল্যান? এখন যেই মানে সিচুয়েশন আছে, এখান থেকে তোমাদের এই প্রভাবশৈলী এই ব্র্যান্ডটাকে কোথায় নিয়ে যাওয়ার গ্লোবাল ব্র্যান্ড করব, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করতে চাই। সো আমি হচ্ছে যে বললেন যে আমি দেশের বাইরে ঘুরতে গেছি, গাইড হাউস থেকে আমাকে পাঠানো হয়েছে মালদ্বীপ, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি জীবনে ইন্ডিয়া যাই নাই, আমি জীবনে ঢাকার বাইরে যাই নাই, আমার হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল মালদ্বীপে হয়েছে। তো অন্যান্য প্যারেন্টস বলতো কি যে নামে বড় হয়েছে, শিয়ানা হয়েছে, শিয়ানা মেয়েকে তো ঘর থেকেই ছাড়া যায় না, দেশের বাইরে গিয়ে ছাড়বো। আমার মা যখন মাকে যেন লালা ফেলা হয়ে এসে বলছি, হ্যাঁ আম্মু আমাকে তো, আমি তো একটা প্রজেক্টের সাথে ছিলাম, আমি গার্লস গার্ডের সাথে স্টিল আছি, আমি ওদের প্রজেক্টে কাজ করি। ভাই একদিকে আমি থাকি, একদিকে থাকলে কিছু হবেও না, এটা আপনি ভালো করেই জানেন। একটা সিঙ্গেল ইনকামে আপনি রাখলে আপনার কিচ্ছু হবে না, আপনাকে বাকিগুলো দেখা লাগবে। এডুকেশন, ওয়ার্ক লাইফ, স্টুডেন্ট হিসেবে আপনার কিছু কাজ থাকতেই পারে, আপনার আলাদা প্ল্যান থাকতেই পারে, সবগুলোতে ওয়ার্ক করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, মানুষের কথা কান থেকে ছাড়তে হবে। আই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট ইট ইন দ্য লাস্ট পয়েন্ট, যেটা বলো স্টুডেন্ট লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা নিয়ে পরে আসতেছি। বাই দ্য মিন টাইম হ্যাঁ তোমার স্টোরিটা আবার শুনি। আর আম্মুর কাছে বললাম, তারপরে আম্মুকে বলছে, আম্মু তো 1 লাখ, হ্যাঁ ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো, তুমি ফর্ম ফিল আপ করো সব। মা টাকা পয়সা, এই রিসেন্ট গত বছর 2024-এ আমি বলতেছি যারা আম্মু টাকা পয়সার ব্যাপার আছে না, বলে কত টাকা, বলে আম্মু লাগবে না, এসে 800 টাকা বছর লাগতেছিল না, এটা জাস্ট একটা অ্যামাউন্ট আমাকে দেখানো হয়েছে। পরে হচ্ছে আম্মু বলে না না তুমি যাবা, আমি বলছি তুমি সিরিয়াস? আম্মু বলে হ্যাঁ আমি সিরিয়াস। ঠিক আছে সব অ্যাপ্লাই করলাম, আমার পাসপোর্টের তখন চলে গেছে, মেয়াদ চলে গেছে, আমার হচ্ছে রিনিউ করা লাগবে। তো আমি রিনিউ করতে জাস্ট দিছি, এরপরই তো বাংলাদেশে গন্ডগোল স্টার্ট। আচ্ছা ঠিক আছে, নসিব থেকে এটাও নাই আমেরিকার মতো যে এবার আমার যাওয়া হচ্ছে না। ভাইয়া আমার পাসপোর্ট দিছি জুনে 26-এ, জুলাইতে তো আন্দোলন চললো, 5ই অগস্টে সব ঠিক হইলো। আমার ফ্লাইট ছিল হচ্ছে, কেউ কেউ বলে সব নষ্ট হইলো। হ্যাঁ সব নষ্ট হইলো।
পরে 5 আগস্ট আমার ফ্লাইট ছিল অগস্ট 28-এ। হ্যাঁ 28-এ আমার ফ্লাইট ছিল, সরি 28 না, আমার ছিল আমি এই অগস্ট 28-এ বাইরে গেছি। তো আমার অগস্ট 30-তে আমার ছিল ফ্লাইট ছিল, আমার পাসপোর্টই নাই। ফ্লাইট আমি কি করবো, আমি বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি, আল্লাহকে বলতেছি কোথায় আল্লাহ তাহলে এবারও নসিবে নেই, থাক ব্যাপার না কি হয়েছে, যাক আমি যখন যাবো তখন যাবো। আমি জাস্ট আবু বলছে তোমার একটা মেল আসছে, আমি আমার তো মেল আসে নাই, পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। আবু বলে তুমি যাচ্ছ কেন, তোমার তো পাসপোর্ট হয় নাই। আচ্ছা সেটা দেখে আসি। আমি গেছি, নিচে রিসেপশনে দাঁড়িয়েছে, ওই যে ভাই ভালো বিহেভিয়ার আর ভালো কানেকশন আপনাকে সেভ করা অনেক। আমি যেখানে যে আমি কানেকশন বানিয়েছি, ভালো ব্যবহার করে আসি, আচ্ছা ঠিক আছে এসে একটা মানুষ দেখবেন যখন আপনি কাউকে ভালো ব্যবহার করতেছেন, ও না আপনাকে আপনত্ব আপনি জানেন না কার মেন্টাল স্টেট কখন কি চলতেছে। জাস্ট সবাই চাইবে যে কেউ একজন শোনার মানুষ থাকুক। ওই যে ওনার কথা শুনতে গিয়ে যখন আমি অ্যাপ্লাই করছি পাসপোর্টে, আমি যখন ফার্স্ট 2018 অ্যাপ্লাই করি পাসপোর্টে, আমার বাবা আমাকে হেল্প করেন। বাবা বলছে তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যা করবো তোমার মতন করবা, কোত্থেকে কাগজ জোগাড় করো না করো, কি কি লাগবে না লাগবে। আমার একটা ফ্রেন্ড আছে, ও এখন লন্ডনে থাকে, ও আমাকে অনেক হেল্প করছে এটাতে। হি ইজ অ্যান এঞ্জেল, ট্রাস্ট মি। মানে আমার পেপারস ওয়ার্কটা এটাই বলে দেওয়া সেই বলে দেওয়া, আমাকে সবকিছু শিখানো ও করছে। তো ও আমাকে বলছে তুই যা এই কর হয়ে যাবে। আচ্ছা আমি গেছি, পেপার ই করেছি, আমি রিনিউ করতে দিছি। তো যখন এই বছর মানে 2024-এ রিনিউ করতে দিছি, আমি লোকটার সাথে কথাটা তো বলে আসছি। ওই লোকটা ওই দিনই আমার পাসপোর্ট বানায় রেখে দিয়েছে, আমি জানতাম না। মেল সামহাও আসেনি, বিকজ ইন্টারনেটে অনেক ইস্যুস ছিল আমাদের বাংলাদেশে ব্যাক দেন, ওই যে ওই টাইমগুলোতে। রাইট। তো তখন আমি গেছি, আমি যেন দাঁড়িয়েছি যে ভাই আমি তো পাসপোর্ট করতে দিছিলাম, আমার তো ডেট ছিল জুলাইতে আসার, কিন্তু এখন তো এরকম। পরে বলে আরে আপু আপনি, ভাই চেহারাটা ভুলে গেছিলাম। ভাই আমাকে বলে আপনি চিনতে পারছেন আমাকে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভাই আমি চিনতে আসছি, কিন্তু আমার মাথায় না অনেক কিছু কাজ করতেছিল, আমি তাকে মনে রাখতে পারিনি। তো সে বলে আমি তো আপনার পাসপোর্ট বানাইছি। আমি বলছি বানাইছেন, বানাই ফেলতেন? বলে হ্যাঁ এনআইন টোকেন আর যান, আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। ওয়াও। ভাই আমি গেছি, পাসপোর্ট আমার হাতে, মানে আমি মানে খুশির সীমানা আছে, ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি আমার সব কিছু পেপারস ওয়ার্ক টার্ক করা ডান। আমার হচ্ছে আপনি যখন একটা দেশে যাবেন ফর একটা রিপ্রেজেন্ট করতে বা একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে, আপনাকে অনেক পেপারস ওয়ার্ক করা লাগে, আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক। আমি এই কথা কেন বলতেছি ভাই, ধৈর্য অনেক ধরতে হয় লাইফে যদি কিছু করতে চান। মালদ্বীপ গেলাম, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল। আমি না প্লেনে বসে বসে আল্লাহকে শুক্রিয়া করে করে শেষ করতে পারছিলাম যে আল্লাহ আমি সিরিয়াসলি যাচ্ছি দেশের বাইরে, জিরো কস্টে গভর্নমেন্ট আমাকে নিয়ে যাচ্ছে। ভাই আমি 7 days মালদ্বীপ ছিলাম, আমি 7 আইল্যান্ডস ঘুরছি, যেটা মানুষের পক্ষে পসিবল না। ব্যাংক ব্যালেন্স আমার জিরো, ব্যাংকে কিচ্ছু নাই, ব্যাংক ব্যালেন্স জিরো, গভর্নমেন্ট আমাকে ঘুরাচ্ছে, মালদ্বীপ গভর্নমেন্ট আমাকে ঘুরাচ্ছে। আমি কনফারেন্স অ্যাটেন্ড করছি, 5 স্টারে থাকছি, বিন্দাস খাওয়া দাওয়া, প্রত্যেক দিন ঘোরাফেরা। আফটার কনফারেন্স ওরা আমাকে পুরো মালদ্বীপ ঘুরেছে, দীঘু আইল্যান্ড, আনান্তারা রেজর্ট, ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস, সব মানে হলিউড সেলিব্রিটিসরা যায়, বুঝছেন। সেখানে আমরা পুরো একটা দিন স্পেন্ড করছি। ওখানে স্পেন্ড করতে গেলে আমাকে বাংলাদেশি টাকায় লোয়েস্ট বাজেট রুম 3.5 লাখ টাকা রুমে মানে ই করা লাগে, পে করা লাগে, বুঝছেন। And you stayed there free? হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল বুফে মানে লাঞ্চ, বুফে লাঞ্চ, সব ইন্টারন্যাশনাল শেফ রান্না করতেছে, আমাকে বলতেছে ম্যাম ইউ শুড ট্রাই দিস, ইউ শুড ট্রাই দোস। মানে ইভেন ওইখানকার যে ফার্স্ট লেডি মানে মানে প্রেসিডেন্টের ওয়াইফ, উনি আমাদের সাথে ডিনার করতেছেন, উনি আমাদের সাথে দেখা করতেছেন, কথা বলতেছেন। সব থেকে মজার কথা, এটা গার্লস, সবই গার্লস, এখানে একটা মেন্টালিটি না এক্সচেঞ্জ হয়েছে আপনার, ওদের কিছু জিনিস আপনি শিখছেন, আপনার কিছু জিনিস ওরা শিখছে, একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস হয়েছে, আপনার লাইফ আপনার ডিফারেন্টে চলে গেছে, আপনার সিভিতে একটা লেখা উঠে গেছে যে আপনি ইন্টারন্যাশনাল কনফারেন্স করে আসছেন। অ্যান্ড এখানে আসতে আমাকে না ওই ক্লাস 6 থেকে খাটতে হয়েছে, এমন না যে আমি আজকে গেলাম আজকে হইল, Suddenly you haven't achieved this. You have সেই made পর্যন্ত your খাটতে হয়েছে। journey long, Exactly. long time. এরপরে গিয়ে হচ্ছে আমি যখন বাংলাদেশে ব্যাক করছি, অনেকগুলা সেশনস ছিল, অনেক কাজ ছিল, অনেক এটা ওটা সেটা। একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আপনাকে অনেক কিছু শিখায়। যখন আপনি একা একটা সারপ্রাইজ জায়গা থেকে বের হবেন, মানুষের মেন্টালিটি ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, কিন্তু আপনি এত কিছু শিখে আসছেন যে আপনি এখন ইজিলি সার্ভাইভ করতে পারবেন, আপনার মধ্যে সেলফ কনফিডেন্ট বিল্ড আপ হয়ে গেছে। Yep. এই জন্য না প্যারেন্টসের সাপোর্ট অনেক দরকার। আমার যে ফ্রেন্ড শুনছে তোকে একা দিচ্ছে, বলছে হ্যাঁ কেন দিবে না, যদি আপনি প্যারেন্টসের সে ট্রাস্ট গেইন করতে পারেন, আপনার Right. প্যারেন্টস আপনাকে দিবে। আমার প্যারেন্টস আমাকে দেয়, আমি মোস্টলি আমার প্যারেন্টস আমাকে ঘুরায় নেই, ফিরায় নেই। আমার বাবার একটা কথা, তুমি ঘুরবা তুমি ফিরবা, আমি কেন করাবো তোমাকে, আমি এতটুকু কেপেবল করে দিছি, তুমি করতে পারবা।
আমি মোস্টলি বাংলাদেশের সব জায়গায় ঘুরছি, টেকনাফ টু তেতুলিয়া, কিন্তু আমি এখন কক্সবাজার ঘুরি নাই। আমি মালদ্বীপ ঘুরছি, কক্সবাজার ঘুরি নাই। দ্যাটস ফানি। তো আমাকে সবাই বলে কি তুই কক্সবাজার জনে আনছে না জানি। আমার মা আগে ঘুরে আসছে, আমাকে নানি বলছে তুমি যাওয়া নিজে, আমি যাবো নিয়ে যাবো না। টেকনাফ টু তেতুলিয়া আমার সব দেখা হয়ে গেছে এই বিজনেস করতে গিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা গেছি, সুন্দর সুন্দর লাক্সারিয়াস জায়গা গেছি, আল্লাহ তাআলা আমাকে ভাবে দিয়েও দিচ্ছে আলহামদুলিল্লাহ। কথা আমি অনেক শুকরিয়া আদায় করি, সত্যি কথা, হোক খারাপ হোক ভালো আমি আলহামদুলিল্লাহ বলি, আমি শুকরিয়া বলি ঠিক আছে আল্লাহ তাআলা আমার জন্য এটা ভালো লাগছে, আমার এটাই হয়েছে। এন্ড ভাইরা না তারপর ডাবল হয়ে যায়, হয়ে গেছে। ইন্টারন্যাশনাল দিয়ে আসলাম একটা কনফিডেন্স পিকে, ইউনিভার্সিটি প্রফেসর ওয়াজ লাইক আমাকে বলে ও কি বিজনেস ট্রিপে গেছে? আমার ফ্রেন্ড বলে না স্যার ও অন্য ওয়ার্কে আছে। বলে ও করে কেমনে এগুলো? সবাই পড়ালেখায় দৌড়াচ্ছে আর আমি সব কিছুতেই দৌড়াচ্ছি, মানে করতেছি। ইভেন আমাকে অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ লেখাপড়া ফোকাস করে, এত কিছু করে কি হবে জীবনে? এত কিছু করেই জীবনে হবে। এরপরে তো একটা টার্ম গেল, আমি দেখলাম যাচ্ছে না, আমাকে আরেকটু গেইন করতে হবে নলেজ, আরেকটু কিছু করতে হবে। সো আমার কাজিন আমাকে লিঙ্কডিন থেকে ওই এটা দিছে, একটা কোম্পানি আছে ইন্টারন্যাশনাল কোম্পানি, মানে রিমোট জব, এটা মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানি, এডুকেশন কনসালটেন্সি, এচপার্কেল। সে যে এজেন্সিস গুলো আছে না, ধোকাধারী এজেন্সিস গুলো, আমরা একদম হালাল বেতায় সেই জবটা তারা করে। তো তাদের ডিরেক্টরের সাথে ডিরেক্টরকে অ্যাসিস্ট করতে হবে। আচ্ছা, তা অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্টের তো আমার নলেজ নেই, কিন্তু আমার নলেজ দরকার আছে যদি আমি জব সেক্টরে ঢুকতে চাই। তো আমি অ্যাপ্লাই করছি, উনি আমার ফার্স্ট ইন্টারভিউ নিয়েছেন। উনি এরকম কেমন হয়েছে আমার আইওবির সিনিয়র। সাডেনলি আমি দেখছি ভাই আমার যত আইওবিয়ান আছে, মানুষ বলে যে প্রাইভেট থেকে বেরো মানুষ কিছু করতে পারে না, তারা বড় বড় কোম্পানিতে বসে আছে, তাও নিজের কোম্পানি, এমন না যে বাবা দাওয়া বংশ পরম্পরায় আসা। তো আমার ইন্টারভিউ নেয়, আমার সিভি দেখে, আমার সিভি স্ট্রং ছিল। যেই জবটা আফটার গ্রাজুয়েশন মানুষ পায়, সেই জবটা আমি আন্ডার গ্রাজুয়েশনে পাইছি। যে গুড এনাফ, আমার বিজনেসের জন্য ভালো হবে। ধরুন আমি ইন্টারন্যাশনাল রুট করতে পারবো, আমার বিজনেস, আমার রুট কিন্তু বিজনেসই। তো আমি কনসালটেন্সিতে আমাকে যখন করে, আমি আর নারী ছিলাম, আমি কিচ্ছু পারি না। কিভাবে মিটিং মিনিট সেট করে, মিটিং মিনিটস কি, এজেন্ডা কি, আমি এটাই জানি না। তারপর কিভাবে ম্যানেজ করতে হবে না করতে হবে, এই সেই। বাট আমার বস রায়ান স্যার, উনি বেস্ট বস এভার। আমাকে একদম হাতে খড়ি, মানে জিরো থেকে শিখাইছে, বসে বসে। সে চাইলে কিন্তু একদম রেডিমেড পাইতে পারতো, কিন্তু তার কথা ছিল যে না, আমি রেডিমেড নিব না, আমি কাউকে শিখাই নিব, আমারও ভালো হবে তারও ভালো হবে। আর কোনো কিছু শিখে নেওয়া একটা ফ্যামিলি বন্ডিং হয়ে যায়, একটা ট্রাস্ট বন্ডিং হয়। আর আপনাকে না অনেস্ট থাকতে হবে প্রত্যেকটা কাজে, তাহলে আপনি লাইফে গেইন করতে পারবেন। আদারওয়াইজ ডিসঅনেস্টির কোনো ওয়ে নেই। আপনি আজকে ভালো আছেন, কালকে আপনি শেষ হয়ে যাবেন। আর ভালো কাজে বরকত আল্লাহ মালিকও দেয়। সে কনসালটেন্সিতে আমি অ্যাড হই, ভাই আমার এত নেটওয়ার্ক হয়েছে, রিয়েল এস্টেট বিজনেসম্যানদেরকেও আমার অ্যাসেস করা লাগে যে হ্যাঁ স্যারের টাইম এটা, স্যারের টাইম ওটা। আমেরিকা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আমার কথা বলতে হয়, বুঝেন আমার ব্যাপারটা। আমার লিঙ্ক বুয়েটের প্রফেসরের, আমার প্রফেসরের সাথে কথা বলতে হয়, তার সাথে মিটিং মিনিটস করতে হয়, আমার বসকে রিচ আউট করার আগে আমাকে রিচ আউট করতে হয়। তো আলাদা একটা হয়ে গেছে, আমার নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। বাংলাদেশ তো ইউএসএ হয়ে গেছে, ইউএসএ তো ইউকে হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক হয়ে গেছে। এখন আমি জব করতেছি, পেমেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার ইনকাম সোর্স বাড়ছে, সাথে করে আমার নলেজ বাড়ছে, সিভি ভারী হয়েছে। আমি স্টুডেন্ট পড়াইছি, It doesn't hamper your study? ওই যে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। লাইক হাউ ডু ইউ ম্যানেজ ইট? তোমার অফিস টাইম এবং তোমার স্টাডি টাইম এবং অফিস যদি আমার হোম অফিস, আমার হোম অফিস, বাট মাঝে মাঝে আমার অফিস যাওয়া লাগে। আমি মিলাইনি ভাই, ব্যালেন্স করতে হবে লাইফে। এখন আপনি যদি ভাবেন আমি কোনো কাজ করতে পারবো না, আমি এখন এই কাজ করতে পারবো না, আমি এখন এই কাজ করতে পারবো না, আমার একটা রুট লাগবে। প্র্যাকটিক্যালি হাউ ইউ আর ম্যানেজিং ইট? আচ্ছা, আমি আমার ক্লাস টাইম গুলো ভাবে করে ম্যানেজ করি। ধরেন আমি একদম সকালের দিকে ক্লাস নিয়ে নিই, 12টার মধ্যে আমার ক্লাস ডান। আমার বস অনেক সাপোর্টিভ, সো ইউ হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি যে তুমি ক্লাস টাইম গুলো তোমার মতো করে সেট করতে পারো। এক্স্যাক্টলি। তো আমি আমাদের সব প্রাইভেট ইউনিভার্সিটিতে এটাই হয় যে আপনি আপনার মতন টাইম সেট করে নিতে পারবেন, আপনি এই টাইমে নিয়ে নিতে পারবেন। একটা দুটো কোর্স থাকে অড টাইম, ওটা কিছু করার থাকে না, তখন আপনাকে ওটা ম্যানেজ করতে হবে। আই ফরগট ইট, বাট আই রিকল রাইট নাও, কারণ আমি নিজেই
ভার্সিটিতে সাউথ ইস্টে যখন সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে আমি এফডিসিতে জব করেছি অ্যাজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার, অ্যান্ড দ্যাট টাইম আমি 2 বছর জব করেছি এফডিসিতে। সো বিকেল 3টার আগে সব ক্লাস নিতাম, 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমিও ফুল টাইম জব করতাম ওই সময়। আই নো হাউ ইট ওয়ার্কস। এক্স্যাক্টলি, আমি 8টা থেকে 12টা ক্লাস নিয়ে ডান, শেষ। অনেক সময় 9টা 10টাতে ক্লাস শেষ হয়ে যায়। দেন আমি হচ্ছে শুরু করে দিই আমার মানে জব। আর জব না স্যার যখন কাজ দিতে আমি তখনই বসে বসে করে ফেলি। ওটা আমার স্যারও ফ্লেক্সিবল আমার সাথে, আমিও স্যার আন্ডারস্ট্যান্ডিং। তারপর হচ্ছে আমার পেজ কন্টিনিউ, আমি পেজে কোনো মডারেটর রাখি না। আচ্ছা, আমরা নিজেরাই রিপ্লাই দিই। আচ্ছা, বিকজ মডারেটর ততটা গুরুত্ব দিবে না যতটা আমি আর আমার আপু দিবে। কারেক্ট। আমরা সেটা তো কন্টিনিউয়াস চলতেছে। এট এ টাইম ইউ আর মাল্টিটাস্কিং। হ্যাঁ, চলতেছে, ওই কাজ করতেছি, স্যার কাজ দিতেছে, ওরা করতেছি, সাথে করে হচ্ছে আমার স্টুডেন্টদের টাইম তো রাখছি, ওদের রাখছি। আমি হচ্ছে আগে 4টা পড়াতাম, এখন কমাইছি। স্টুডেন্ট পড়ানো মেইন রিজন। এটাও কি মানে তুমি তাদের বাসায় যে পড়াইতে হয়? সো অন দ্যাট টাইম অলসো ইউ আর মাল্টিটাস্কিং, ইউ আর হ্যান্ডলিং ইউর বিজনেস, ইউ আর অ্যাকচুয়ালি রেসপন্ডিং টু ইউর বস। ওকে, আমার স্টুডেন্টকে পড়া দিছি, ও পড়তেছে, ফোন আসছে, হ্যাঁ স্যার, জি স্যার ঠিক আছে, এখনই করে দিচ্ছি, করতেছি। আপু ফোন দিচ্ছে, হ্যাঁ আমি রিপ্লাই দিচ্ছি, আমি কাজ করতেছি, হ্যাঁ করতেছি। ভাই আমার কোনো মানে আমি ফ্রেন্ডদেরকে সময় দিতে পারতাম না, বা আমি একটা নিজের জোন, একটা টাইম যে রাখবো আমি রাখতে পারতাম না, উইচ ইজ ফাইন, উইচ ইজ ওয়ার্থ ইট, যখন আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারতেছেন। আমি হ্যাভি করে কাজ করতেছি 7 days। আমি ফ্রেন্ডদের সাথে কফি খাইতে পারতাম না ভার্সিটিতে দাঁড়ায়। আমার জোন খুবই লেস। মানুষ আমাকে ইগোয়েস্টিকও বলতে পারে বা কিছু বলতে পারে, কিন্তু মানুষ জানান যে আমি কি ফেজে যাচ্ছি। দৌড়াচ্ছি। বাসায় যখন আসি ভাই, আমার ঘাটটাও সোজা হয় না, আমার এত ব্যথা করে পেন যে আরে না পারতেছি না, ধূপ করে শুয়ে যাই। কিন্তু এই আধা ঘন্টা রেস্টের পর ফটাকসে উঠে যাই, ফ্রেশ হই, পড়তে বসি। পড়তে তো হবে, বিকজ আমি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, আমাকে অনেক পড়তে হবে, না হলে আমি বায়োকেমিস্ট্রি ভুলে গিয়েছিলাম মাঝখানে। আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট বায়োকেমিস্ট্রি। Is it a tough subject? A very tough subject. What kind of topic? আপনি হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি। ওকে। আপনি ওই যে দেখেন না যে হসপিটালে যখন আপনাকে টেস্ট করতে দেয়, আপনি যদি ভুল টেস্ট করেন, আপনার ক্যান্সার নাই কিন্তু ক্যান্সার বানাই দিল, আপনার ডক্টর ওই ক্যান্সার ট্রিট দিল, আপনি শেষ। আমরা সেই মেজর ওয়ার্কটা করে থাকি, রিসার্চ সেন্টারও কাজ করে থাকি, আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে থাকি, আমরা হসপিটালে জব করে থাকি, প্রফেসরও হইতে পারি। আপনার জন্য আর লট ওয়েজ আছে, মেইনলি মেড ডিপার্টমেন্ট। আমরা এখন আমার কাছে জিনিসটা একটু মানে ফানি লাগছে, বিকজ ইউ হ্যাভ প্যাশন ইনটু বিজনেস, ইউ হ্যাভ অ্যাচিভড লটস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস। তো হোয়াট উইল বি হ্যাপেনিং টু ইউর বায়োকেমিস্ট্রি দেখেন না, যদি আমি লাস্টে সবকিছু ছেড়ে দিতে চাই, আমি প্রফেসর হইতে পারবো। হ্যাঁ, সেটাই আর কি। আমি প্রফেসরই করলাম, বিজনেস চালাইলাম, আমার মাল্টিপল বিজনেস থাকতে পারলো। আমি তো যে না, আই এম নট রিগ্রেট, আই এম গ্রেটফুল টু লাইফ। না, রিগ্রেট আমি এই সেন্সে ঠিক বলতেছি না, যে তোমার কি এখন মনে হয় যে তোমার প্যাশনটা তুমি যদি আরো আগে খুঁজে পেতা, এই রিলেটেড টপিকে যদি তুমি এডুকেশনেও থাকতা, ইট উইড হেল্প ইউ? হেল্প মি, এটা ট্রু, বাট আমি রিগ্রেট করি যে না। টু বি অনেস্ট, আমি যে ডিপার্টমেন্ট থেকে আসছি, ঠিক আছে ভাব, নলেজ ইজ পাওয়ার। প্রত্যেকটা জিনিসে আপনি প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। এখন আমি যখন কেমিক্যাল নিয়েই করি, আমার বিজনেস যখন কোনো ড্রেস বানানো হবে, কি আমি কিন্তু মানুষের স্কিনও রাখি। অনেক কাস্টমার আছে বলে যে আপু আমার স্কিন ডিজিজ আছে, আমি কিন্তু ফুল কটন ছাড়া বা এই কালার ছাড়া আমি ড্রেস পরতে পারবো না। আমরা ওটা মাথায় রাখতে পারি, বিকজ আমার এক্সপার্টিস আছে এই জায়গায়। আমি কেমিক্যাল সম্পর্কে জানি, আমি জানি এই কাস্টমারকে আমার এই কয়েকটা ড্রেস দেখালে ও নিতে পারবে, আদারওয়াইজ ও নিতে পারবে না। বিকজ আমি বিজনেস করি না মানুষের, আমার লাভের জন্য, মানুষের ইসের জন্য। আমার একটা আপু আছে, সে ঢাকার বাইরে, সে আমার সবসময় বলে আপু কটন ড্রেস ছাড়া আমি নিতে পারবো না, বিকজ আমার স্কিন অ্যালার্জি আছে। সে কোনো রকম কোনো ফ্যান্সি ড্রেস পরতে পারে না। তো তাকে আমি কাস্টমাইজলি খুবই সুন্দর কটনের উপর গর্জিয়াস ড্রেস ডিজাইন করে দিই। কেমিক্যাল মাথায় রাখি যে এই কেমিক্যাল দিয়ে ডাই করা যাবে না, বিকজ এই কাস্টমারের ঝামেলা হবে। আমার লাভ করি কম, বাট আমার কাস্টমার হ্যাপি থাকলো, সে আমাকে আমার কথা আরো 10 জনকে বললো, আমার বিজনেস গ্রো হয়ে গেল। তো যদি আমার এই এক্সপার্টিস নাই থাকতো লেখাপড়া থেকে, তাহলে আমি এটা বুঝতাম কেমন? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলেছো। আমরা আরেকটু বিজনেসটা সম্পর্কে জানতে চাই। সেটা হচ্ছে তোমার
I can understand that you are dreaming about becoming global, and inshallah দোয়া করি হবে. সো রাইট নাও প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের বিজনেসটা কোন স্কেলে আছে? এখনো তোমরা অনলাইনেই আছো, Online-এই অফলাইনে আছি, যাওনি? না। এবং তোমাদের টোটাল মানে প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, আউটসোর্সিং, দেন সেলস, ডেলিভারি, মার্কেটিং সব মিলিয়ে এই মুহূর্তে তোমরা কতজন এটাতে এঙ্গেজ আছো? আপনি হাসবেন, না, আমি আমি আসবো না, ডোন্ট ওয়ারি. আর আমার আপু, ওকে, আমরাই পুরো বিজনেস রান করতে বড় একটা কিছু লাগে না। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং বলতেছি, আমাদের যে ম্যানুফ্যাকচার যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা ছোট ভাড়া নিছি, 2জন কর্মচারী 3জন কর্মচারী আছে, একজন ডিজাইনার আছে, ডিজাইন সে করে দিচ্ছে, আমরা ড্রেস আনতেছি, আমরা না এটা লাগবে না এটা লাগবে, এটা লাগবে না ওটা লাগবে। অ্যান্ড আমরা রিসেন্টলি নতুন বেডশিট, কভার, চাদর এগুলো আনছি। ইভেন আমি মালয়েশিয়া থেকে যখন ঘুরে আসছি এবার, আমি তখন অনেকগুলো হিজাবও নিয়ে আসছি। বিকজ আমার আপুরা বলে যে আপু ম্যাচিং হিজাব বা দোপাট্টা দরকার বা কিছু দরকার। আমি ওই যে কাস্টমার চেজিংটা দেখি আর ওটা প্রায়োরিটি রাখি যে কি কি রাখা লাগে। ধরেন ভাইয়া প্রত্যেক মাসে আমার ড্রেস যাবে না, মানুষ সবসময় ড্রেস কিনে না, চাদর কিনে, রাইট রাইট, হিজাব অল্টারনেট কিনে। প্রোডাক্টস ইফ ইউ অফার, এক্স্যাক্টলি। তো আমরা হচ্ছে এগুলো সব রাখি। অ্যাটলিস্ট নাই মামার থেকে তো আমার কানা মামা ভালো, অ্যাটলিস্ট আমার কিছু তো আসবে মান্থলি। দেন আমি স্টেট ফাস্টকে চুজ করছি, পাঠাওকে চুজ করছি ফর ডেলিভারি। ওদেরকে কিছু দেওয়া লাগে না, ওরা যে 80 টাকা 150 টাকা নিয়ে এটা হচ্ছে ওদের অ্যাকাউন্টে চলে যায়, ডেলিভারি চার্জ, ওটা আমাদের যায় আসে না। আর আমাদের বাকি অ্যামাউন্টস আমাদের কাছে আসতেছি। সো এইভাবে চালাচ্ছি, আর আমরা আমাদের বিজনেস রান করতেছি। আমরা আর কোনো রকম কাউকে আর রাখি নাই। হ্যাঁ, ইন ফিউচার যখন আমি মান্থলি 10 লাখ স্কেল করব, তখন গিয়ে আমি রাখবো, তখন আমার একটা বড় কোম্পানি, এটা করার আমার খুব ইচ্ছা আছে আমাদের, ওকে। কিন্তু নট নাও। দ্যাট মিনস ইউ আন্ডারস্ট্যান্ড ইউর বিজনেস ওয়েল, এবং তুমি তোমার যে বিজনেস ফিজিবিলিটি আছে ওটা নিয়ে যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল। দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক থিং। এবং ইভেন আমি সাথে সাথে কনসালটেন্সি বিজনেস স্টার্ট করব। I think you should, because I learned from you as well. I was actually learning. আমি বলি ভাইয়া, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে অনেক এজেন্সি অনেক ধোঁকাধাড়ি করে, সত্যি কথা, প্রপার গাইডেন্স দেয় না। ওই যে আমার বায়োকেমিস্ট্রি পুরা মেডিকেল ফিল্ড আমি জানি, আমার বস বিবিএ ডিপার্টমেন্টে, সে পুরা কমার্স বিবিএ ফিল্ড জানে। আমাদের যখন আর কোনো স্টুডেন্ট আসে তাকে আমি সাজেস্ট করতে পারি যে তুমি এইটাতে যাও, এটাতে করো, সেটা করো, এগুলো করো, তুমি পেরে যাবা। কেন পারতেছি? আমি জানি বলেই পারতেছি, তাকে আমি একটা আইডিয়া দিতে পারতেছি। ইভেন খুবই ট্রাস্টেড একটা কনসালটেন্সি খুলছি যে তুমি 100% তোমার হয়ে যাবে। ওই যে আছে না যে তোমার পাসপোর্টের সমস্যার জন্য আবার টাকা পেমেন্ট করা লাগবে, আমরা ওই এজেন্সি না। আমরা আমাদের সার্টেন অ্যামাউন্ট যেটা দরকার সেটা রেখে তাকে আমরা 100% গ্যারান্টি দিয়ে দেন আমরা তার টাকা নিই। তোমার বিজনেস কনসালটেন্সির জায়গা থেকে আমার একটা মানে, ইটস নট ফানি, ইটস নট টু মাচ সিরিয়াস, কোয়াইট। মনে করো যে আমি তোমার সামনে একটা প্রবলেম কেস স্টাডি হিসেবে দিচ্ছি, গিভ মি আ সলিউশন রাইট নাও। Okay, this is my Studio MV Art Center. So Studio MV Art Center এর একটা প্রোডাক্ট আমি লঞ্চ করতে চাই, দ্যাট ইজ পিয়ানো লেসন। আমি ব্যক্তিগতভাবে একজন পিয়ানিস্ট, একজন কিবোর্ডিস্ট, আমার একটা ব্যান্ড আছে মরুভূমি। সো আই ওয়ান্ট টু হান্ট সাম স্টুডেন্টস রাইট নাও, এবং এটা আমাকে খুব বেশি তাড়া নেই, বাট নেক্সট আমি জানুয়ারি থেকে শুরু করতে চাই। ইটস এ বিগ ব্যাচ। What would you suggest as a consultant? How should I approach it? আমার কি কিবোর্ড নিয়ে জঙ্গলে গিয়ে এক্সেপশনাল কিছু কন্টেন্ট রেগুলার পোস্ট করলে কাজ হবে তোমার মতো? না, আপনার এগুলো করা লাগবে না। আপনার করতে হবে যে আপনি এই যে পিয়ানো শিখাবেন, পিয়ানোর ফিউচারটা কি, পিয়ানোটাতে আপনি কি করাতে পারবেন ফিউচারে, কোন কোন জায়গায় গেলে আপনি শাইন করতে পারবেন, সেই মিউজিক লাভাররা কারা, কোথায় গেলে মিউজিক লাভারদের আপনি খুঁজে পাবেন, সেই কয়েকটা প্লেস আপনাকে হান্ট করতে হবে, পয়েন্ট আউট করতে হবে। আর আপনি কিভাবে পিয়ানোটা বাজাবেন, বাজানোর পর কিভাবে অ্যাট্রাক্ট করবেন, ইটস আপ টু ইউ। প্লাস আপনি যে পিয়ানো শেখাচ্ছেন এটার ফিউচার কি, আপনি কয়েকটা ফিউচার সোর্সও আপনাকে এক্সপ্লেন করতে হবে। যেখানে ফিউচার সোর্স আর ইনকাম আছে সেখানে স্টুডেন্ট ভরে ভরে আসবে। Okay, that's a very good quote actually. আরেকবার বলতো, আমি একটু লেখা রাখি।
আফটার বিজনেস তো বিজনেস শিখছি বলো। যেখানে আপনার দেখবে যে স্টুডেন্টরা ফিউচার আছে, আমি ফিউচার এখানে কিছু করতে পারবো, আমার বেকার থাকা লাগবে না, আমার প্যাশনটাকে আমি চেস করতে পারতেছি, আমি লাভ এনজয় করতে পারতেছি, আর এর বিনিময়ে আমি ইনকামও করতে পারতেছি, তখন দেখবেন আপনার কাছে সবাই দৌড়ে আসবে। আর আপনি যদি গ্যারান্টি দেন যে আমি বেস্ট পিয়ানো তোমাকে শিখাবো, তোমার জিরোটা তোমাকে হিরো বানাবো, তোমাকে তোমার লাইফ গাইড দিয়ে দিব, যে তুমি যাবা করবা সবকিছু, দেখবেন আপনি স্টুডেন্ট পেয়ে গেছেন। আমার মানে এখানে কি বুস্টের পেছনে ব্যয় করার কোনো না ভাইয়া, আমি বলি সব থেকে ভালো হয় যখন আপনার নিজের মানুষ আপনাকে স্প্রেড করবে। এটা এটা সবাই করতে চায় না। আমি হাইপোথেটিক্যাল একটা কেস স্টাডি বলছি বিষয়টাকে, বাট আই থিংক দিস মে হেল্প লটস অফ পিপল বিকজ লটস অফ পিপল আর অ্যাকচুয়ালি ট্রাইং টু সেল देयर কোর্সেস অর देयर ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনার যে ফ্রেন্ডস আছে তারা সম্পর্কে না, আমার তো ফ্রেন্ড আছে ও এটা করায়, বিকজ পিপল জেনুইনলি স্ট্রাগল অ্যাবাউট ইট। আমারই অনেক ফ্রেন্ডস আছে, দে আর ট্রাইং টু টিচ গিটার, সামওয়ান ওয়ান্টস টু টিচ ড্রামস, বাট দে ডোন্ট নো হাউ টু ডু দিস ডিজিটাল মার্কেটিং, বিকজ আমার মতোই মানে ডিজিটাল ব্যাপারে আমরা অ্যালার্জি আছে। আপনি আপনার স্টুডিও বানান একটা, যেখানে আপনার সব ইনস্ট্রুমেন্ট আছে, আপনি নিজে প্রথমে একটা সং করলেন পিয়ানোতে, করে দেন বললেন যে হচ্ছে আপনিও কি শিখতে চান কিনা বা এই করতে পারেন কিনা, আপনার ফিউচার কিন্তু একটা ছোট কন্টেন্ট ভিডিও হুইচ ইজ খুবই স্মল হবে, 1-2 মিনিটের, খুবই লং না, 2 মিনিটের হবে, এন্ড আপনি হচ্ছে চেস করবেন। অ্যাট্রাকশন ইজ দ্য মেইন। আপনার যখন আশেপাশে সব দেখবে, আপনার ড্রিম কথা শুনবে, ইনকাম সোর্সের কথা শুনবে, এন্ড দেন দেখবেন দৌড়ে চলে আসতেছে। গ্রেট। সো আই থিঙ্ক আমার মিউজিশিয়ান সার্কেলের অনেক ভাই ব্রাদার যারা আছে তাদের এইটা হয়তোবা হেল্প করবে, এছাড়াও আরো অনেকেরই হয়তোবা এই পয়েন্টগুলোতে কাজে লাগতে পারে। অনেক মজার কথা শুনেন, যখন আমি বিজনেস ছিলাম, আমি প্রথমে ভিডিওস এন্ড কন্টেন্ট ক্রিয়েট করতাম না, তো আমরা অন্যদের দ্বারা করাইতাম বা কিছু করতাম, বিকজ আমি চাচ্ছিলাম না আমি রেবেল হই বা আমি যে বিজনেসের পিছিয়ে আসছি বা কিছু। যখন আমি ভিডিও বানানো স্টার্ট করলাম, এভরিওয়ান নোজ, ও এটা তো প্রমা। ভার্সিটিতে যখন আমি ক্যান্টিনে খাইতে যাই, আমি যখন পে করি তখন আমাকে ক্যান্টিনের যে আন্টিটা আছে উনি বলে, ও আপনি না প্রভাশালী আপু, আপনার ড্রেস আমি পরছি, অনেক সুন্দর লাগে, আমার অনেক ভালো লাগছে, আমি কিন্তু আবার নিবো, কবে ডিসকাউন্ট দিচ্ছেন, আমি কিন্তু অনেকগুলো নিবো। আমার প্রফেসরসরা সবাই। তো যখন রেবেল হয়েছি যে না ঠিক আছে, এখন আমি এটা আমার পেজ, আমি এই করতেছি সে করতেছি, একটা ভালো অডিয়েন্স পাইছি নিজের। পাওয়ার পর আমার মা আর বাবাকে সব থেকে ভয় পেতাম আমি, যে আচ্ছা আব্বু জানলা তো বেজায় আমাকে করবে, দে আর মাই বিগেস্ট সাপোর্টার। আমার মা, ও তোমার পেজের ড্রেস, ইউ আর লাকি to have them, to be honest. আম্মুর ফ্রেন্ডদেরকে বলে হ্যাঁ ওর তো পেজ, এটা ওর বিজনেস, দেখেন ওর পেজের ড্রেস ও পরে, এই করে সেই করে, এটা ওটা সেটা, এ করে করে আমার বিজনেস না এভাবে স্প্রেড হয়ে গেছে। এখন আমার প্রফেসর একদিন আমাকে, মাউথ মার্কেটিং ইজ দ্য বিগেস্ট মার্কেটিং, হ্যাঁ আমার প্রফেসর একদিন দৌড়াইছে আমাকে বলে, প্রমা কত ইনকাম করে ফেলছো বলো তো। স্যার এখনো শুরু করিনি, হাঁটি পা আছি না। সে হচ্ছে খুব এক্সাইটেড না, এটা প্রফেশনালি, এটা প্রমার, এখন প্রমা বিজনেসই করতেছে, এটা প্রমা বিজনেস থেকে আমার নিজেরই টিচার, আমার টিউশন টিচার, উনি ওনার ওয়াইফের জন্য ড্রেস নিছে, অমুক ড্রেস নিছে। এখন যখন আমার হয়ে গেছে তখন অনেকেই নিচ্ছে। সেলফ মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট মার্কেটিং এ, আপনার প্রোডাক্ট মার্কেটিং, সেলফ মার্কেটিং, এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট যখন আপনি একটা বিজনেস করবেন। আর আমার বিজনেস করার টাইমে আমার কেউ আমাকে এত সাপোর্ট করেনি, এটা মাথা থেকে বের করে দিতে হবে যে আপনাকে কেউ সাপোর্ট করবে, আপনি আপনার বিগেস্ট সাপোর্টার। আজকে স্টার্ট করবেন, হবে না, ভেরি ইম্পর্টেন্ট লেসন, হবে 3 দিন পর হবে, 1 মাস পর হবে, 6 মাস পর হবে, কিন্তু হবে, লেগে থাকতে হবে। এই যে হচ্ছে, এন্ড ওই টাকা জমায় হচ্ছে, বা ওই টাকা থেকেই বলেন, আমি হচ্ছে এখন কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ, যে আচ্ছা ঠিক আছে একটা বড় চান্স নেওয়া যায়, একটু ঘুরে আসা যায়। আমার যে কনসালটেন্সি কোম্পানি ওটা মালয়েশিয়াতেই, আমার বস মালয়েশিয়া ইউনিভার্সিটির প্রফেসর, তো আমি গেছি, খুবই সুন্দর মালয়েশিয়া, 15 দিন ঘুরছি, আমি 15 দিন ঘুরছি। আমার বাবা প্রথমে রাগ করছিল যে না কেন যাবো, আমার মা বলে যাও, ওটা আমি সামলাবো, যাও। যেদিন আমার ফ্লাইট, আমার বাবা মার সাথে দেখা করার না, মেয়ে কেন যাচ্ছে বাইরে, আমি তো মানবো না এসে। কিন্তু যেই গেছি ফোন দিচ্ছি, বাবা বলে হ্যাঁ তুমি পৌঁছে গেছো, হয়ে গেছে, হ্যাঁ আমিও ঘুরি, বাবা আমাকে ঘুরাচ্ছি, ফোন দিচ্ছি, করতেছি সে করতেছি। তো আমার ওইখানে বসের ওইখানে গেলাম, স্যার ওইখানে গেলাম, অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি, স্টুডেন্টস এন্ড স্টাফ, সব একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে। ট্রু।
একা একা ট্রাভেল করার যে একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একবার লাইফে নেওয়া উচিত। আই ডিড দ্য সেম। আমিও ওই সাহস করা লাগবে, সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে ট্রাভেল করছিলাম সোলো, and it was a life awakening. ভাই ছেলেদের জন্য ইজি টু ট্রাভেল, বাট মেয়েদের জন্য ইটস ডিফিকাল্ট স্টিল নাও। But still you recommend? আই ডু। কয়েকটা দেশ বাদ দিয়ে বাকি সব দেশ আপনার জন্য সেফ, এটা আমরা সবাই জানি। যে কয়েকটা দেশে গেলে আপনাকে একটু সেলফ থাকা লাগে, ইভেন নিজের দেশেও থাকা লাগে, কিন্তু আপনি যখন বাইরে যাবেন ইটস সেফ অ্যান্ড সাউন্ড, অ্যান্ড সেফ অ্যান্ড সাউন্ড এটা আপনার উপর, আপনি কি করবেন না করবেন। বাট বাইরে গেলে আপনি অনেক হেল্পফুল সিচুয়েশনে থাকতে পারবেন, এত পেইন খাওয়ার কিছু নেই। অ্যান্ড ওইখান থেকে ওই যে বিজনেস মাইন্ডে ফিল হয়েছে গতবার আমি সিঙ্গাপুর মালয়েশিয়াতে সোলো ট্রাভেল করার পরে, যেটা আমার ফিল হয়েছে যে প্রতিটা মানুষেরই আসলে লাইফে একবার হলেও দেশের বাইরে সোলো ট্রাভেল করা উচিত, কারণ এটা তাকে তার পটেনশিয়ালকে নতুন ভাবে এক্সপ্লোর করতে অনেক সহায়তা করে। নিজের উপর নিজের কনফিডেন্সটা যে কি পরিমাণ বেড়ে যায়, প্রবলেম সামনে আসলে সেটা সলিউশন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো মনে হয় কি পটেনশিয়াল আনলক হয়ে যায়। অনেক আমার ফোন ডেড, চার্জ নাই, আমার ফোনের নাম্বার কারো কাছে নাই, ওই মুহূর্তে আমি এমন দূরে কোথাও আছি, আমি চিনতে পারছি না যে মেট্রো কোথায়। সিঙ্গাপুর একটা রাত্রেবেলা 2টা না 2:30টার সময় কোথায় যাব, হাঁটতেছি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, কেউ আমার সাথে কথা বলছে না, আমি যার কাছে যে বিরক্ত হয়ে, দ্যাট টাইম আই ওয়াজ প্যানিকিং যে আমি কই যাব কেমন, সাথে কেউ থাকলে তখন হয়তো প্রবলেমটা সেই সলিউশন করে দিত, বাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো ওয়ান। আমি কই যাব কেমনে কি যাব, যখন সলভ করে আমি প্রবলেমটা নিয়ে বিছানায় শুয়ে ভাবছিলাম, হোটেলে শুয়ে, ওকে ইফ আই ক্যান ডু দ্যাট, নাথিং ইজ ইম্পসিবল ফর মি, এনিথিং ইজ পসিবল। আমার সাথে কি হয়েছে এবার জানেন, আমি যখন হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন আমি যখন গেছি, আমার পাসপোর্ট কিন্তু পুরাই ফাঁকা, শুধু মালদ্বীপের একটা দেওয়া আছে, সিল দেওয়া আছে। তো আমি গেছি, ইমিগ্রেশন অফিসার আমাকে আস্ক করছে যে তুমি কই যাচ্ছ বা কি, আমি বলছি মালয়েশিয়া যাচ্ছি। বলছে একা ট্রাভেল? আমি বলছি হ্যাঁ। লোকটা না আমাদের তাকাইলো, বললো তুমি কই পড়ো? আমি বলছি হ্যাঁ আমি তো পড়ি এরকম। পরে আমার সবকিছু নিয়ে ফোল্ড করে বলো তুমি ওই অফিসে যাও, মানে যে আরেকটা সিকিউরিটি সিস্টেম আছে তারা ওই অফিসে পাঠায়। হ্যাঁ, আচ্ছা আমি গেলাম, গিয়ে আমাকে একই ঘটনা আমি 3বার লোক করলো, আর লোকগুলার এক্সপ্রেশন খুবই ব্যাড, আমাকে খুবই সন্দেহ চোখে সেই দেখতেছে, সেই একে একটা মেয়ে, কেন একটা মেয়ে ট্রাভেল করতে পারে না? সব মানুষে গিয়ে যায় চাকরি করতে। সেম সিচুয়েশন আমারও ঘটছে। আমার পাসপোর্ট ভারী ছিল না, আমার জাস্ট ইন্ডিয়ার ট্রাভেলের ছিল, আমাকে ওই জায়গায় পাঠাইছে, এন্ড আই ওয়াজ ভেরি ইয়াং, শর্টস পরে এইভাবে যাচ্ছি। হ্যাঁ, পাসপোর্ট কি করেন আপনি? ভিজিটিং কার্ডটা দিলাম, আমার শালবনী রিসোর্ট একটা রিসোর্টের ডিরেক্টর, ওই কার্ডটা প্লেস করার পরে রিসোর্ট ওই যে গাজীপুরের ওসি মেয়ালয়ে ধরা পড়ছিল, ওইটারই আমি হাইটা দিচ্ছি, আমি হাইটা বলতেছি যে না আপনি মনে হয় ভুল করতেছেন, এটা না, দ্যাট ইজ এ 5 স্টার। পরে চেহারার সাথে চেঞ্জ করে বুঝছি যে এটা হচ্ছে ফাপড়। আরে তোমরা চিনো না, ভদ্রলোক মানুষ, ওনাকে শুধু শুধু এখানে হ্যাম্পার করতে পারছে, এই যান আপনি যান। আপনাকে তো এটা বলছে, আমাকে তো ওই অফিস থেকে নিয়ে পরে 5 জনের পাসপোর্ট নিয়ে বলেন চলেন মেইন অফিসে চলেন, আপনাকে যাইতে হবে মেইন অফিসে। ওখানে 4টা লোক দাঁড়ানো, ওরা হচ্ছে মালয়েশিয়াতে জব করে, আর আমি একটা মেয়ে বসা। আমার কাছে নিজেকে তো গিল্টি লাগছে যে আরে আমি ঘুরতে যাচ্ছি, ফুল প্রুভেন আছে, রিটার্ন টিকিট আছে, বুকিং আছে, সব আছে, তুমি কেন আমাকে হ্যারাস করতেছো? আমার ব্যাংকে এনাফ টাকাও আছে। সে অফিসার হচ্ছে, আমার ফ্লাইট 7:15, তখন 6টা অলমোস্ট বেজে গেছে, আমাকে তো আবার চেকিংও করতে হবে। উনি হচ্ছে কিভাবে জানি দেখতেছে আমাকে, কি বলবে না বলবে এসে। আমি জাস্ট অফিসারের দিক তাকায় আছি, মেন অফিসার উইথ কনফিডেন্ট যে আমি যাচ্ছি ঘুরতে। আমি গেছি, ওই অফিসারকে বললাম হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি, আমার এরকম। পরে বলছে আপনার এনওসি আছে? হ্যাঁ আমার এনওসি আছে। পরে আমাকে বলতেছে আপনি কিভাবে জব পাইছেন? আরে কাজ করে তো জব পাইছি। আরে আমি তো বিজনেস খাড়া করছি, তো কি হয়েছে? তাদের কোয়েশ্চেন অ্যান্সারের ধরনা তো বিচ্ছিরি। মানে পরে আমাকে বলছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, উনি বলার আগে আমি দেখেছি যে ব্যাংক স্টেটমেন্ট। পরে আমাকে ওকে লিখে ছেড়ে দিছে। পরে বলছি নেক্সট টাইম আসলে যদি আমি আপনাকে পাইছি স্যার, হাসতে ওই লোকটাও হাসতেছে। পরে আমি বলছি পরে আমাকে বলছে কেন পাইলে কি করবেন? আচ্ছা না আমি চাইলে এখন আমি আমার খালুকে ফোন দিতে পারতাম। আমার খালু হচ্ছে কাস্টমসের ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি। তো উনি বলে আপনি আগে বলবেন না? আমি বলছি আগে বললে কি আপনি আমাকে যেতে দিতেন নর্মালি? আমি দেখলাম আপনি কি করেন। পরে হচ্ছে লোক পরে চলে গেলাম।
আর কোনো দেশে কোনো কিছু হয়নি, এই বাংলাদেশে গিয়ে আমি এই কাহিনীটা হ্যাসলটা ফিল করছি। বাংলাদেশে থাকার এটা একটা সাইড এফেক্ট, আমাদেরকে হ্যাঁ। ঘন্টায় ঘন্টায় হতাশ করার জন্য বাংলাদেশ এনভায়রনমেন্টে এরকম। বাট আই এম থাকে। ভেরি মাচ হ্যাপি টু নো দ্যাট জেন জি, দ্য এন্টায়ার জেনারেশন হ্যাজ ওভারকাম দিস ফিয়ার, এবং তোমরাই আমাদেরকে অ্যাকচুয়ালি পথ দেখাচ্ছ। আমি আশা করব তোমাদের যে গুণগুলো আছে এই গুণগুলো থেকে আসলে আমরা অনেক কিছুই শিখতে পারবো। অ্যান্ড this is something very much inspiring. Like, you guys are really inspiring, and I love to share stories. You guys, whatever I are doing, আমি ইন্সপিরেশনটা সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করছি. That is my And you did a that's very my great happiness. job. I don't know why I'm doing that, but I think this is what I am. সো আমি আমার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ফাইনালি একটা লাস্ট কোয়েশ্চেন এটা করেই তোমার সাথে আজকের মতো বিদায় নেব। সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ টু গিভ অনলি ওয়ান অ্যাডভাইস টু ইয়োর জেনারেশন জেন জি, হোয়াট উড ইট বি? Be patient and believe in yourself in a good way. সবার থেকে সব শুনবা, আপনার গুড সাইডও শোনা উচিত, ব্যাড সাইডও শোনা উচিত। শোনার পর ইটস আপ টু ইউ যে আপনি কি করবেন, অ্যান্ড যাই করবেন না কেন ধৈর্য ধরতে হবে। হচ্ছে না ছেড়ে দিলাম 3 মাসের মধ্যে, কোনো কিছু না সাডেন আসে না। সো আপনাকে পেশেন্স রাখতে হবে অনেক সব কিছুতে, আর কমফোর্ট জোন থেকে বের হতে হবে। যেদিন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছেন ওই দিন আপনি আপনার লাইফ জিতে গেছেন। অনেস্ট। Absolutely. It was a really, really nice conversation with you. I enjoyed our talk এবং অনেক কিছু আমি নিজেও শিখেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আশা করি আমার যে অডিয়েন্সরা আছে তারাও এনজয় করেছে, তারাও হয়তো বা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছে। অ্যান্ড ভেরি